তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে সপ্তম অধ্যায়ের একদম সর্বশেষ লেকচারটি এখানে আমি দেখাবো। এবং এখানে দেখো, তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ে আমাদের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির আমাদের মূল শিরোনাম ছিল বাংলাদেশি মুদ্রা ও নোট। এই অধ্যায়ে আমাদের যতগুলো অঙ্ক আমি প্রতিটি পৃষ্ঠার অঙ্কগুলো ছিল সবগুলো আমি সমাধান করে দিয়েছি। এবং একদম গত লেকচারে তোমাদেরকে 7.1 অনুশীলনী অর্থাৎ সপ্তম অনুশীলনীর 80 পৃষ্ঠায় যতগুলো অঙ্ক ছিল সেগুলি সমাধান করে দিয়েছি। আজ 81 পৃষ্ঠায় এখানে দেখো 3 থেকে 9, তাহলে কয়টি অঙ্ক? 1 2 3 4 5 6 7টি অঙ্ক দেওয়া আছে এখানে, প্রশ্নের অঙ্ক। এই 7টি প্রশ্নের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কগুলোই এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় অঙ্ক। আর এজন্যই আমি আশা করব এই 7টি অঙ্ক আমি আজ একটি লেকচারেই সমাধান করে দিব। আর এই জন্য আমার একটি আশা থাকবে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অধ্যায়ের প্রতিটি অঙ্ক তোমরা সুন্দরভাবে দেখবে এবং অনুসরণ করবে, কারণ এই লেকচারের অঙ্কগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তা ঠিক আছে, দেখো 81 পৃষ্ঠায় আমাদের 3 নম্বর অঙ্কটি এখানে কী দেওয়া আছে। আমি আগে প্রশ্নটি করি। সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন। সুজনের কত টাকা হলো? এখন সুজনের কাছে ছিল হলো 70 টাকা 50 পয়সা, তার মা তাকে আরও দিল 95 টাকা, তাহলে এখন কত টাকা হলো? তাহলে 70 টাকা 50 পয়সা ছিল, আরও 95 টাকা দিল, তাহলে এখানে কি আরও দিল, তার মানে আরও বেড়ে গেল। আর বেড়ে যাওয়া মানে কি? তাহলে অবশ্যই যোগ হবে, এই তো। তাহলে এটা সমাধানটা আমাদের কীভাবে হতে পারে সেটি দেখো। আমি এখানে তোমাদের সমাধানটা করে দিচ্ছি। বইয়ের 3 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে প্রশ্নটি সমাধানটি দেখবে। এখানে আমরা লিখতে পারি সুজনের ছিল 70 টাকা, এরকম লিখি। ছিল 70 টাকা, এখানে ছিল কত? 70 টাকা 50 পয়সা। 70 টাকা 50 পয়সা, ঠিক আছে। তার মা তাকে দিল, এখানে লিখি মা দিল। এখানে দিল কিন্তু 95 টাকা, কিন্তু কোনো পয়সা বলে নাই। তাহলে পয়সা বলে নাই মানে তাহলে 0 পয়সা। এখানে 95 টাকা 0 পয়সা, ঠিক আছে। এই তো এখন তাহলে তার মোট কত টাকা হলো এটি এখন আমরা যোগ করলেই বের করে ফেলতে পারবো। তাহলে এখানে লিখি, সুতরাং সুজনের মোট হলো, আমার এখানে দেখো সুজনের মোট হলো লিখতে গিয়ে আমার এখানে কিন্তু আমি এখানে যখন যোগ করে আমাদের যোগ ফলটা বসাবো, সেই ফলটা কিন্তু আমাদের লেভেলে রইল না। এখন আমার না থাকাতেই আমি এখন মুছে দিতে পারবো, কিন্তু পরীক্ষার হলে যখন তোমাদের এই সমস্যাটা হবে তখন তো আর মুছতে পারবে না, কারণ তোমরা তো কলম দিয়ে প্রশ্নের উত্তরটা করে লিখবে। আর এই জন্য তোমাদের লেখার সময় আগে থেকেই একটু টার্গেট নিতে হবে, যেন একটু বাম দিক থেকে সরিয়ে প্রশ্নটাকে, এই কথাটাকে লিখে ফেলবে, ঠিক আছে। আমার একটু মুছতে পারলেও তোমরা তো আর এটা মুছতে পারবে না, আর এই জন্য তোমরা অবশ্যই আগে থেকে, সুতরাং এভাবে লিখে ফেলবে। সুজনের মোট হলো এখন আমরা যোগ করব, আগে পয়সাগুলো যোগ করব। আমি কিন্তু এর আগে টাকা পয়সার যে অঙ্কগুলো করছি সেখানে কিন্তু উপরে এরকম টাকা লিখছি, এই পাশে পয়সা লিখছি, তারপর এখানে 70 50 95 0 0, এই টাকা একবারই লিখছি, পয়সা একবারই লিখছি, এখানে একবার এখানে একবার, এরকম বারবার আমরা লিখি নেই আগে অঙ্কগুলো যখন করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার এইগুলো কি, আবার আমরা যদি এখানে উপরে না লিখে পাশে লিখে দিই তাতে কোনো সমস্যা নেই। যেমন এগুলো আমাদের বইতে একই লাইনে আমরা কোনো উপরে টাকা এখানে পয়সা লিখে করতে গেলে
সুজনের মা দিল বা সুজনের ছিল 70-50 কেমন যেন হয়ে যায়, এজন্য এক লাইনে আমরা টাকা পয়সাটাকে লিখে দিলাম, ঠিক আছে। এবং এভাবেই তোমরা করবে। আচ্ছা, এখন আমরা আগে পয়সাগুলোকে যোগ করব। পয়সা কত? এই 0 বরাবর 0, 5 আর 0 যোগ করলে 50। তাহলে এখানে আমাদের হলো পয়সা। আর এখানে টাকার ক্ষেত্রে আমরা লিখব এই 5, 9 আর 7, 16, ঠিক আছে। এটা কি? টাকা। এটি আনসার, আর কিছুই না। তাহলে উত্তর এখানে কি বলছে, সুজনের কত টাকা হলো? উত্তর সুজনের হলো এত টাকা, এই তো। বা সুজনের মোট হলো এত টাকা এত পয়সা, এভাবে লিখে দিতে পারি। হুবহু এই লাইনটাই আমরা উত্তর লিখে দিতে পারি। অথবা সুজনের হলো এই কথাগুলো আর লেখার দরকার নেই, উত্তর শুধু টাকা আর পয়সা। 165 টাকা 50 পয়সা, ঠিক আছে। এটা আমাদের একটা অঙ্ক হয়ে গেল, 3 নাম্বার। একইভাবে আমরা দেখো আরেকটা অঙ্ক করে ফেলি, 4 নম্বর অঙ্কটি। আমাদের 4 নম্বর অঙ্কে এখানে কি দেওয়া আছে? রিমা 85 টাকা 75 পয়সা, রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে সে দোকানদারকে 100 টাকা দেয়। দোকানদার কত টাকা ফেরত দেবেন? এখন দেখো, রিমা দোকানে গেল 100 টাকার একটি নোট নিয়ে, সে বই কিনলো কত? 85 টাকা 75 পয়সা দিয়ে, আর দোকানদারকে ওই 100 টাকার নোটটি দিল। এখন দোকানদার কত টাকা ফেরত দেবে? তাহলে ফেরত দেবে কত টাকা, সেটা অবশ্যই তাহলে বিয়োগ হবে। আর এই বিয়োগ অঙ্কগুলো করতে হলে আমাদের একটা জানি আমরা অবশ্যই, বড় মানটা সবসময়ের জন্য উপরে বসে। তাহলে দোকানদারকে যেটা দিল সেটা কত টাকা দিল? 100 টাকা। এটা কি বেশি না? তাহলে বেশিটা হবে উপরে, আর যত টাকার পণ্য কিনলো মানে বই কিনলো সেই টাকাটা হবে যেহেতু কম, সেটি হবে নিচে। লিখে তারপর আমরা বিয়োগ করব, এই তো। তাহলে এখানে আমাদের একেবারেই সহজভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তাহলে কে এটা? রিমা। রিমা শের জায়গায় এখানে খালি হবে রিমা। রিমা দোকানদারকে দিল 100 টাকা 0 পয়সা, যেহেতু আমাদের এটাও পয়সা আছে তাহলে এটাকে আমরা পয়সা লিখব, ঠিক আছে। দেখি, রিমা দোকানদারকে দিল 100 টাকা 0 পয়সা, ঠিক আছে। আর এখন এই রিমা বা সে বই কিনলো কত টাকার? সে বই কিনলো বা বই কিনে 85 টাকা কত পয়সা? 75 পয়সার, ঠিক আছে। এখন এই মানটাকে আমরা কি করব? যেহেতু 100 টাকা দিছে, এত টাকা সে বই কিনলো, তাহলে বাদ বাকি টাকা সে দোকানদার থেকে ফেরত পাবে, তাহলে সেই ফেরতটা কি হবে? বিয়োগ অবশ্যই। তাহলে আমরা বিয়োগ করি। দেখো এখানে আমাদের এখন একটা বিষয় আছে, এই যখন আমরা এটাকে বিয়োগ করব তখন কিন্তু আমাদের এই 5 আছে কত হলে 0কে কত ধরবো আমরা? সেই সাধারণ নিয়মে যোগ বিয়োগ। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতের হলো 1, 7 আর 1 8, 8 আসতে কত হলে 10 হবে? 2। এটা কি হলো? পয়সা। তাহলে 8 আছে কত হলে 10 হবে? 2 হলে হাতের হলো 1। সেই 1 আছে, 1 আর এই 5 কত হলো? 6, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতের হলো 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে। তাহলে এত টাকা, 14 টাকা 25 পয়সা। এই টাকাটা কি? এই 14 টাকা 25 পয়সা দোকানদার রিমাকে ফেরত দিল। তাহলে এখানে লিখি, সুতরাং দোকানদার ফেরত দিবে এখানে আমাদের লিখছে কি? প্রশ্নে লিখছে দেখো, দোকানদার কত টাকা ফেরত দেবেন। অতএব এখানে আমরা দিবে কথাটা না লিখে বইয়ের ভাষাটা কি আমরা দেব, কারণ বইয়ে যে ভাষা ব্যবহার করছে আমরা ঠিক সেই ভাষাই দিব।
দেবেন, দোকানদার ফেরত দেবেন এত টাকা এত পয়সা, এটি উত্তর। তাহলে উত্তর 14 টাকা 25 পয়সা। শেষ। আমার কিন্তু দুটি অঙ্ক অলরেডি কমপ্লিট হয়ে গেল, 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কটি। ঠিক আছে, এবার আমরা তাহলে এর পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। দেখো পরবর্তী অঙ্কটা, এটাকে মুছে দিয়ে নেই। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। রিমা দোকানদারকে দিল কত টাকা, 100 টাকা। আর সে ওই দোকান থেকেই বই কিনলো 85 টাকার 75 পয়সার। তাহলে এই মানটাকে এখন আমরা বিয়োগ করবো। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলে 1, 7 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতের হলো 1, সেই 1 আর 5 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতের হলো 1, 8 আর 1 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। তাহলে দোকানদার ফেরত দেবেন 14 টাকা 25 পয়সা। উত্তর 14 টাকা 25 পয়সা। এই তো। তাহলে একেবারেই খুব সহজ অঙ্ক। অতএব এগুলি নিয়ে আমাদের কোনো ভয় থাকার প্রশ্নই আসে না। এতটাই সহজ অঙ্ক যে এগুলি তোমরা সবাই একবার দেখলেই এগুলি সব পারবে। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কটা দেখো কি আছে। না, 5 নাম্বার। দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন? এখানে দোকানদারকে সেই আগেরটা মতোই, দোকানদারকে দিল 500 টাকা, তাহলে অবশ্যই দোকানদারের টাকা বেশি, তাহলে দোকানদারকে যে টাকাটা দিল সেটা হবে উপরে। আর দুইটি খাতার মূল্য 60 টাকা আর একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। তাহলে এই দুইটা জিনিস সে কিনছে। তাহলে এই দুইটা জিনিস কত টাকা দিয়ে কিনলো সেটাকে আগে আমরা বের করব। অর্থাৎ খাতা আর কলম দুটি মোট কত টাকা দিয়ে কিনলো, তাহলে এই দুটাকে যোগ করলে পাওয়া যাবে মোট কত টাকা দিয়ে কিনলো। আর সেই টাকাটা নিশ্চয়ই 500 টাকার চেয়ে কম। আর কম দেখেই 500 টাকা দোকানদারকে দেওয়াতে দোকানদার আবার কিছু ফেরত দিল। যদি বেশি হতো তাহলে তো আর 500 টাকা দিলে ফেরত দিত না, বরং আরও টাকা দিতে হতো। এই তো। তাহলে আগে আমরা বের করি খাতা আর হলো কলমের মূল্য কত, সেই দুটিকে আগে যোগ করে বের করি। বের করে তারপর আমরা দোকানদারকে যে টাকা দিল সেখান থেকে বিয়োগ করব। ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 নাম্বারটা আমরা কীভাবে সমাধান করতে পারি। এখানে আমরা শুরুতে লিখব দুইটি খাতার মূল্য দুইটি খাতার মূল্য কত টাকা দেওয়া আছে, 60 টাকা। দুইটি খাতার মূল্য 60 টাকা 0 পয়সা। এরপর বলছে একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। 45 টাকা 60 পয়সা। তাহলে এখানে আমরা এই দুটোকে যোগ করে যেটা পাবো সেটা হলো খাতা এবং কলমের মোট মূল্য। এখন তোমাদের একটা কথা বলি, খাতা ও কলমের মোট মূল্য আমি লিখলাম। তোমাদের এই কথাটা খাতায় লিখতে একটু জায়গা হয়তো বা বেশি লেগে যাবে। সেই ক্ষেত্রে তোমরা কী করবে, যখন দেখবে খাতায় লিখতে তোমাদের জায়গা বেশি, এতগুলো লেখা তোমাদের জন্য সমস্যা, তোমরা ইচ্ছে করলে এই অংশটুকু অ্যাভয়েড করতে পারো। অর্থাৎ শুধু লিখবে সুতরাং মোট মূল্য। তাহলে খাতা ও কলমের মূল্যই তো এই দিতে, তাহলে মোট মূল্য। আর আমাদের এখানে খাতা ও কলমের এই কথাটাকে না লিখলেও চলবে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, লিখে দিলে যদি তোমরা এক লাইনে আটাতে পারো তাহলে দিবে, আর যদি না লিখতে পারো, জায়গা হয় না, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারো। তাহলে খালি লিখবে মোট মূল্য। এখন আমরা এগুলো যোগ করি। দেখো এই বরাবর 0, 6 আর 0 6, 5 আর 0 5, 6 আর 4 10। এটা কি টাকা, এটা হলো পয়সা। তাহলে খাতার কলমের মোট মূল্য 105 টাকা 60 পয়সা। কিন্তু এখন আমাদের বিষয়টা হলো সে দোকানদারকে কত টাকা দিছে। দোকানদারকে দিল কিন্তু মোট 500 টাকা, কিন্তু কিনলো এই টাকার।
তাহলে ফেরত পাবে কত? তাহলে 500 থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে। এখন আমরা লিখি কে কিনছে এটা, কারো নাম বলে নাই, ঠিক আছে? ও না, বিজয়। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। তাহলে এখানে লিখি বিজয় বিজয় দোকানদারকে দেয় 500 টাকা 0 পয়সা, ঠিক আছে? আর সে পণ্য কিনে বা খাতা কলম ক্রয় করে খাতা ও বা কলমের মূল্য, খাতা ও কলমের মোট মূল্য কত টাকা? 105 টাকা 60 পয়সা, তাই না? তাহলে এই দুটোকে আমরা এখন কি করব? এখানে কিন্তু আমরা কি করছি, এই মানটাকে যোগ করছি। ইচ্ছা করলে এখানে যোগ দেখাই দিতে পারি, না দিলেও এগুলি কোনো সমস্যা না। আর এটাও আমাদের বিয়োগ করব, তাই বিয়োগটা আমরা এখানে দেখাই অথবা এই সাইডে দেখাই, যে কোনো একটা জায়গায় আমরা বিয়োগটাকে এরকম চিহ্ন দেখিয়ে দিলে ভালো। এবার আমরা বিয়োগ করব। 0 আছে 0, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতের হলো 1, 5 আর 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতের হলো 1, সেই 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতের হলো 1, 2 আছে কত হলে 5 হবে, 3। তাহলে এত টাকা এত পয়সা, ঠিক আছে? তাহলে এই টাকা 394 টাকা 40 পয়সা, এটা কি? 394 টাকা 40 পয়সা যেটা, এটা হলো সে ফেরত পাবে, এই তো? তাহলে দোকানদার ফেরত দিবে। তাহলে এখানে বলছে কি, আমাদের প্রশ্নে বলছে কি দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন। তাহলে এখানে লিখি দোকানদার ফেরত দিবেন এত টাকা এত পয়সা। তাহলে উত্তর এটাই, উত্তর 394 টাকা 40 পয়সা। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু খুব সহজভাবে একেবারে আমি সমাধান করে দিলাম। আগে আমরা কি করব, খাতা আর কলমের মোট মূল্যটা বের করলাম, বের করে দোকানদারকে যে 500 টাকা দেওয়া হলো সেখান থেকে ওই মোট মূল্যটাকে বিয়োগ করলাম, বিয়োগ করলে যে টাকাটা থাকলো এই টাকাই তাহলে দোকানদার তাকে ফেরত দিবে বিজয়কে। তার আমাদের 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটা দেখো, আমরা 6 নম্বর অঙ্কটা করি। তার আগে আমি এটাকে আগে মুছে নিই, মুছে নিলে তাহলে আমরা সুন্দর করে পরবর্তী অঙ্কটায় আমরা যেতে পারবো। দেখো, ছয় নম্বর, বেলাল 80 টাকা 75 পয়সার চাউল এবং 35 টাকা 50 পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে? সে চাউল কিনলো আর হলো সবজি কিনলো, মোট কত টাকা খরচ হলো? তাহলে যত টাকার চাউল এবং যত টাকার সবজি কিনলো দুইটাকে খালি যোগ করে দিলেই হবে। এটার জটিলতা কিছুই নেই, একেবারেই সহজ। আমরা সরাসরি খালি দুইটিকে যোগ করে দেব, ঠিক আছে? কে কিনলো এটা? বেলাল, তার নামটাকে আমরা উল্লেখ করে দিই। 6 নাম্বার, তাই লিখি বেলাল চাউল কিনে 80 টাকা 75 পয়সার, ঠিক আছে? এত টাকা এবং এত পয়সার, এ পয়সা দিয়ে এরকম লিখতে পারি। এজন্য এটা ভাষাটা কিন্তু বেলাল চাউল কিনে 80 টাকা 75 পয়সা, কথাটা কেমন যেন হয়ে যায়, এজন্য একটা বয়সন্দ্র দিয়ে দিব। পয়সার মানে এত টাকা এত পয়সার, ঠিক আছে? আর সবজি কিনে বেলাল সবজি কিনে কত? 35 টাকা
50 পয়সার। তাহলে এই দুটিকে আমরা কি করব, যোগ। তাহলে সে মোট খরচ করে এই বরাবর 5, 7 আর 5 12, 2, 7 আর 5, তাই না? তাহলে 12, 2 হাতের হলো কত, 1, সেই 1 আর 5-এ 6, উপরে শূন্য তো আছে, তাহলে 6, হাতে আর কিছু রইল না, 3 আর 8-এ 8, 9, 10, 11, এত টাকা এত পয়সার। এখানে আর বয়সনরা লিখলাম না, ঠিক আছে? সে মোট খরচ করে এত টাকা এত পয়সা, সেন্টেন্সটা কিন্তু এই, ঠিক আছে? তাহলে এটি উত্তর আমাদের। তাহলে উত্তর টাকা 25 পয়সা। এটি আমাদের অ্যান্সার শেষ। একেবারে খুব সহজভাবে আমাদের হয়ে গেল এটা। এবার আসি আমরা দেখি, যেহেতু 6 নাম্বারটা হয়ে গেল, 7 নাম্বারও ছোট্ট একটি অঙ্ক, খুবই সহজ। আমি এখানেই করে দিই, এটার নাম হচ্ছে 7 নাম্বার করা যায়, আমি অন্য কালি দিয়ে লিখি এটা। মিতুর 100, এখানে আমার প্রশ্নটাকে দেখাই, দেখো। মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কত টাকা হলো? তাহলে মিতুর যত টাকা ছিল ওইটার সাথে আমরা আবার যোগ করব কত, 75 টাকা 25 পয়সা। এটা যোগ করে যেটা হলো ওই টাকাটাই তার মোট টাকা হলো, এই তো। মিতুর ছিল 115 টাকা 50 পয়সা, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন। তার বাবা দিলেন 75 টাকা 25 পয়সা। যোগ করি, তাহলে যোগ করে এখানে আমরা লিখব, সুতরাং এখন মিতুর মোট হলো এটাকে যোগ করি, 5, 5 আর 2 7, হাতে নাই, 5, 5, 10 0, হাতের হলো 1, 7 আর 1 8, আর 1 9, আর এখানে হলো 1, 190 টাকা 75 পয়সা। এই তো, তাহলে এটি আমাদের উত্তর, আর কিছুই লেখার দরকার নেই। উত্তর 190 টাকা 75 পয়সা। তাহলে উত্তর 190 টাকা 75 পয়সা, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু 6 নাম্বার 7 নাম্বার এ দুটি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। একইভাবে দেখো 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বার অঙ্কে আমাদের কী দেওয়া আছে, তাহলে এগুলিকে আমি মুছে দিই, পরে মুছি। 8 নাম্বার আছে, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে আর কত টাকা থাকলো? তার মানে ওই যে দোকানদারের মতোই। তাহলে এখানে আমাদের তার পকেটে ছিল, মানে রিয়ার কাছে ছিল কত, 100 টাকা। সে পণ্য কিনলো অর্থাৎ বই কিনলো 69 টাকা 65 পয়সা দিয়ে, তাহলে বাকি টাকা তো তার রয়ে গেল। তাহলে এটা তো সেই দোকানদার থেকেই সে বাকি টাকা ফেরত পেলো, 100 টাকা দিয়ে এত টাকা জিনিস কিনলো, বাকি টাকা ফেরত পেলো। কিন্তু এখানে ফেরতের কথা যেহেতু বলে নাই,
তার কাছে কত টাকা থাকলো বলছে, অর্থাৎ আমরা এখানে দোকানদার ফেরত দিল এ জাতীয় ভাষা বলবো না, তার কাছে ভাঙতি টাকা থাকতেও পারে, সেই ভাঙতি টাকাই সরাসরি দোকানদারকে দিয়েছে, এই জন্য এখানে দোকানদার ফেরত দিল বা না দিল সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু অঙ্কটা একই রকমের। কিন্তু আমরা বড়টাকেই উপরে লিখবো সবসময়। তাহলে বড় কোনটা, তার কাছে যে টাকাটা ছিল ওইটাই হলো বড় টাকা, ওই টাকাটাকে আমরা এখানে বিয়োগ করব, এই তো। তাহলে লিখব রিয়ার ছিল এত টাকা, 8 নাম্বার। আর একটু উপরে করি, রিয়ার ছিল 100 টাকা 0 পয়সা। রিয়া বই কিনল 69 টাকা 65 পয়সার। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে কি তার কাছে কত টাকা থাকলো, সুতরাং রিয়ার থাকলো কত, বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে 3, হাতের হলো 1, তাহলে সেই 9 আর হাতের 1 10, 10 আছে কত হলে 10 হবে 0, হাতের হলো আবার 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে 3, হাতের হলো 1, সেই 1 আছে কত হলে 1 হবে কিছুই না, তাহলে 30 টাকা 35 পয়সা। ঠিক আছে, তাহলে 30 টাকা 35 পয়সা রিয়ার কাছে আর অবশিষ্ট থেকে গেল। তাহলে এখানে আমার প্রশ্নটাই ছিল তার কাছে কত টাকা থাকলো, উত্তর 30 টাকা 35 পয়সা। এটি আমাদের শেষ। এবার আসি আমরা 9 নম্বর অঙ্কটা এখানেই করে ফেলি। দেখো 9 নম্বর অঙ্কে আমাদের কী বলছে, রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো, সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল, দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল। ঠিক আগের সেই অঙ্কগুলোর মতোই। তাহলে এখানে দোকানদারকে যে টাকাটা দিল ওইটা কি বেশি টাকা, এজন্য ওই টাকাটা হবে উপরে, ঠিক আছে। আর সে যে টাকার পণ্য কিনলো এটা কম টাকা, এজন্য এটা হবে নিচে। তাহলে এখানে আমরা ঠিক একইভাবে লিখবো, একেবারে হুবহু একই রকমের অঙ্ক কিন্তু সবগুলো। 9 নাম্বার, রতন দোকানদারকে দিল রতন দোকানদারকে দিল 50 টাকার একটি নোট, অর্থাৎ 50 টাকা 00 পয়সা, এই তো। আর চানাচুরের প্যাকেট কিনলো রতন চানাচুর কিনলো কত টাকার, 35 টাকা 75 পয়সার। তাহলে এখানে কী করবো আমরা, বিয়োগ। এখানে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে 2 হলে হাতের হলো 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে 4, হাতের হলো আবার সেই 1, সেই 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে 1 হলে 14 টাকা 25 পয়সা।
তাহলে এখানে কি লিখবো, দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল। তাহলে এখন লিখবো সুতরাং দোকানদার ফেরত দিল ফেরত দিল 14 টাকা 25 পয়সা। এটি উত্তর। তাহলে উত্তর 14 টাকা 25 পয়সা। আমি দেখো একদম খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই অধ্যায়ে যে 1 2 3 4 5 6 7টি অঙ্ক ছিল, 7টি প্রশ্নের অঙ্ক, এখানে 7টি প্রশ্নের অঙ্ক ছিল, 7টি প্রশ্নের অঙ্ক আমি সমাধান করে দিলাম। আর এটি অবশ্যই তোমরা উঠাতে পেরেছো, খুব সহজ অঙ্কগুলো। আর এই অঙ্কগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের আর কখনো কোনো সমস্যাই থাকবে না গণিতে। আশা করি খুব সহজ সহজ অঙ্কগুলো, এগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং খুব সুন্দর মতো করে এগুলি আমার এই ভিডিওটাকে একবারে না বুঝলে আরেকবার টেনে টেনে অঙ্কগুলো করবে। এভাবে একাধিকবার অঙ্কগুলোকে দেখবে এবং এগুলিকে সুন্দর মতো করে বাসায় সমাধান করে ফেলবে। তাহলে এর মাধ্যমে আজকে আমাদের এই 7ম অধ্যায়ের অঙ্ক সবগুলোই শেষ হয়ে গেল। আমাদের বাংলাদেশি মুদ্রা এবং নোট সম্পর্কে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের সমাধান হয়ে গেল। আগামী ক্লাসে তোমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সেই ভগ্নাংশ কি, ভগ্নাংশের অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি, এই ভগ্নাংশ নিয়ে আমাদের এখানে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা আমরা সমাধান করব। এই অধ্যায়টা সমাধান করলে এটির মাধ্যমে আমরা আবার পরবর্তীতে পরিমাপের অধ্যায়ে চলে যাব। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।